গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 12 জুলাই 2024 এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো উইথ স্ট্র্যাটেজি। দেখো, আজকে একটু বৃষ্টির জন্য ক্লাসের টাইমিংগুলো একটু উল্টো পাল্টে গেছে। আমাদের 6টার সময় আজকে কারেন্ট অ্যাফেয়ার্সটা পাবলিশ করা হয়নি, একটু দেরি হয়েছে, এবং অন্যান্য যে ক্লাসগুলো হয়েছে সেই কারণেই তোমাদের একটু টাইমগুলো অন্যান্য হয়ে গেছে। আমি তোমাদের বলে দিই আজকে এই স্ট্র্যাটেজিকের ক্লাসটা কেস স্টাডিতে যেটা আগের দিন দেওয়ার কথা ছিল, এটা আজকে তোমাদের পাবলিশ করে দেবো। আর ম্যাথের ক্লাসটাও আজকে অফ থাকবে। এছাড়া 9:30 ইংলিশ ক্লাসটা এটা তোমাদের আমি জানিয়ে দিচ্ছি টেলিগ্রামে হবে কিনা। আর জিকে ঝালাইয়ের বদলে আজকে তোমাদের কিন্তু এখানে একটা আমি বলেছিলাম মধ্যযুগের স্থাপত্য, খুব ইম্পর্টেন্ট একটা ইন্ডিয়ান হিস্ট্রির জিকে আমি এখানে তোমাদের দেবো। আর 6টার ক্লাসটাও অফ থাকবে। 7টার সময় যেরকম জিকে অভিযান তোমাদের এটা হয়, এটা হবে, ঠিক আছে? তো কোন ক্লাস কখন হচ্ছে তোমরা আজকের জন্য একটু টেলিগ্রাম চ্যানেলে সবাই চোখ রাখবে, ওখান থেকে সবাই ক্লাসের লিঙ্কগুলো নিয়ে জয়েন করে নেবে, কেমন? আর গুগল প্লেতে তোমরা গিয়ে সার্চ করো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল, বা ডেসক্রিপশন বক্স থেকে আমাদের অ্যাপটা ডাউনলোড করে নাও। ওখান থেকে ইবুক সেকশনে এলে তোমরা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের মান্থলি, ইয়ারলি পিডিএফ বা জিকের পিডিএফ এগুলো কালেক্ট করতে পারো, কেমন? চলো, আজকের ফার্স্ট কোয়েশ্চেন। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত হয়েছে? রিসেন্টলি রাশিয়ার সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইনি সম্প্রতি রাশিয়ার সর্বোচ্চ বেসামরিক সম্মান, যেটা নাম হচ্ছে অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোস্টল, এটাতে ভূষিত হয়েছে। কি? অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোস্টল। দ্য অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোস্টল এটা হচ্ছে রাশিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় অলঙ্করণ, যেটা রাশিয়ার প্রথম সম্রাট পিটার দ্য গ্রেট দ্বারা স্থাপিত হয়েছিল 1699। তারপরে দেখো আরও অন্যান্য যে অ্যাওয়ার্ডগুলো যেগুলো নরেন্দ্র মোদী পেয়েছেন রিসেন্টলি, যেমন অর্ডার অফ আব্দুল্লাজিজ আল সাওয়াদ, এটা অমুসলিম ব্যক্তিদের জন্য সৌদি আরবের দেওয়া সর্বোচ্চ সম্মান, 2016 সালে পেয়েছিলেন। স্টেট অর্ডার অফ গাজী আমির আমানুল্লাহ খান, এটা আফগানিস্তানের সর্বোচ্চ অসামরিক সম্মান, 2016 সালে পেয়েছিলেন। গ্র্যান্ড কলার অফ দ্য স্টেট অফ প্যালেস্তাইন অ্যাওয়ার্ড, এটা বিদেশি নাগরিকদের দেওয়া প্যালেস্তাইনের সর্বোচ্চ সম্মান, 2018-তে পেয়েছিলেন। অর্ডার অফ জায়েদ, সংযুক্ত আরব আমির শাহীর সর্বোচ্চ অসামরিক সম্মান, 2019-এ পেয়েছেন। অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু অ্যাওয়ার্ড, এটা রাশিয়ার সর্বোচ্চ সম্মান, এটাও ইনি পেয়েছিলেন, 2019-এ পেয়েছিলেন। অর্ডার অফ দ্য ডিস্টিংগুইশড রুল অফ নিশান ইজুদ্দিন, এটাও বিদেশি নাগরিকদের দেওয়া মালদ্বীপের সর্বোচ্চ সম্মান, 2019-এ তিনি পেয়েছিলেন। কিং হামাদ অর্ডার অফ রেনেসা, এটা বাহারিনের সর্বোচ্চ নাগরিক সম্মান, 2019-এ পেয়েছিলেন। লিজিও অফ মেরিট বাই দ্য ইউএস গভর্নমেন্ট, 2020-তে পান। অর্ডার অফ দ্য ড্রু গ্যালপো, ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মান, 2021-এ পেয়েছিলেন। কনফার্ট দ্য কম্প্যানিয়ন অফ দ্য অর্ডার অফ লোগোহু, এটা পাপুয়া নিউগিনির অসামরিক সম্মান, 2023-এ পেয়েছেন। ক্যাম্পানিয়ন অফ দ্য অর্ডার অফ ফিজি, ফিজির সর্বোচ্চ সম্মান, 2023-এ পেয়েছেন। মিশরের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করা হয়েছিল তাকে, অর্ডার অফ দ্য নাইল, যেটার নাম, যেটা দেশ বা মানবতার জন্য ব্যতিক্রমী সেবা প্রদান করে যারা, তাদেরকে দেয়। জুন 2023-এ উনি পেয়েছিলেন। অর্ডার অফ দ্য ড্রুক গ্যালপো, এটাও ভুটানের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার, 2024-এ তিনি পেয়েছেন। তারপরে সম্প্রতি ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত হয়েছেন কে? ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মান পেয়েছেন রোশনি নাদার মালহোত্রা, HCL টেকনোলজিজের চেয়ারপারসন ইনি, রোশনি নাদার মালহোত্রা। ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মান চেভিলিয়ার দে লা লিজেন দি অনার, নাইট অফ দ্য লিজেন অফ অনারে ভূষিত হয়েছে। অ্যাবাউট চেভিলিয়ার দে লা লিজেন দি অনার, দেখো এটা একটু যদি বলি আমি, এই পুরস্কারটা 1802 সালে নেপোলিয়ন বোনাপার্ট দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এর অন্য নাম হচ্ছে নাইট অফ দ্য লিজেন অফ অনার। মোটো কি? অনার অ্যাট প্যাট্রি, এর ইংরাজি হচ্ছে অনার অ্যান্ড ফাদারল্যান্ড। অ্যাওয়ার্ড এটা কেন দেওয়া হয়? এক্সেলেন্ট সিভিল অর মিলিটারি কন্ট্যাক্ট ডেলিভার্ড আপন অফিসিয়াল ইনভেস্টিগেশন। তারপরে দেখো কোন রাজ্য আগামী শিক্ষাবর্ষ থেকে এমবিবিএস কোর্স হিন্দিতে শুরু করবে? এমবিবিএস কোর্স হিন্দিতে শুরু করছে বিহার। রাজ্য সরকার আগামী শিক্ষাবর্ষ থেকে হিন্দিতে শিক্ষার্থীদের এমবিবিএস কোর্স অধ্যয়ন করার কথা ঘোষণা করেছে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পাণ্ডে। এর ফলে মধ্যপ্রদেশের পর বিহার হবে ভারতের দ্বিতীয় রাজ্য যেখানে হিন্দিতে এমবিবিএস চালু হবে। বিহার এর পশ্চিমে রয়েছে উত্তরপ্রদেশ, উত্তরে নেপাল, পূর্বে পশ্চিমবঙ্গের উত্তর অংশ এবং দক্ষিণে ঝাড়খণ্ডের সীমানা।
22 মার্চ 2023 এই দিনটায় বিহার দিবস পালিত হয় বিহার দিবস হিসাবে। বিহারের রাজ্যপাল রয়েছেন রাজেন্দ্র আর্লেকার, মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। উৎসব এখানে ছট পূজা, বিহুলা খুব গুরুত্বপূর্ণ। রাজ্যসভা 16টা আসন, লোকসভা 40টা আসন। গোন্ড, বিরজিয়া, অসুর, সাভার, পারহাইয়া, চেরো, বীরহর, সাঁওতাল, বৈগা এগুলো সব এখানকার ইম্পর্টেন্ট ট্রাইবস। তারপরে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের নতুন প্রধান কোচ কাকে নিযুক্ত করা হয়েছে? গৌতম গম্ভীর ভারতীয় পুরুষ ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হিসাবে নিযুক্ত হয়েছে। প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীরকে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হিসাবে নিয়োগ করা হয়েছে। এর আগে ভারতীয় দলের কোচ ছিলেন কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড়। গৌতম গম্ভীরকে বিসিসিআই 3 বছরের জন্য নিয়োগ করেছে। 2007 সালের প্রথম টি-20 বিশ্বকাপের ফাইনালে গৌতম গম্ভীর 75 রান করেছিলেন। 2011 সালের ওডিআই বিশ্বকাপের ফাইনালে সর্বোচ্চ স্কোরার ছিলেন তিনি, 97 রান করেছিলেন। গৌতম গম্ভীর 2009 সালে অর্জুন পুরস্কারে ভূষিত হয়েছিলেন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি গম্ভীরকে 2009 সালে টেস্ট খেলোয়াড় হিসেবে মনোনীত করেছিল। আর 2019 সালে তিনি ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রীও পেয়েছিলেন। ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচ নির্বাচনের জন্য বিসিসিআই দ্বারা গঠিত উপদেষ্টা কমিটির প্রধান কে ছিলেন? অশোক মালহোত্রা। গৌতম গম্ভীর ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচ হিসাবে নিযুক্ত হওয়ার আগে কোন পদে ছিলেন? আইপিএল ফ্র্যাঞ্চাইজি দল কলকাতা নাইট রাইডার্সের মেন্টর ছিলেন। গৌতম গম্ভীর কত বছরের জন্য ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হলেন? 3 years, till 31st December 2027। তারপরে নিউজ ব্রডকাস্টার্স অ্যান্ড ডিজিটাল অ্যাসোসিয়েশন এনবিডিএ এর সভাপতি পদে কে নিযুক্ত হয়েছে? এনবিডি এর সভাপতি পদে নিযুক্ত হয়েছেন রজত শর্মা। তিনি ইন্ডিয়া টিভির সম্মানিত চেয়ারম্যান এবং এডিটর ইন চিফ। সর্বসম্মতিক্রমে নিউজ ব্রডকাস্টার অ্যান্ড ডিজিটাল অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন। নিউজ ব্রডকাস্টার্স অ্যান্ড ডিজিটাল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়েছিল 2007 3 জুলাই। আর এটার প্রেসিডেন্ট মানে অ্যাকচুয়ালি হেডকোয়ার্টার এটার হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে। কেমন? তারপরে বিশ্বের বৃহত্তম দস্তা উৎপাদনকারী দেশ কোনটা? সব থেকে বেশি দস্তা উৎপন্ন হয় কোথায়? চীনে। ফার্স্টে চীন রয়েছে, আমাদের ইন্ডিয়া রয়েছে 4 নম্বরে। জিঙ্ক মানে জেডেন চিহ্ন, এর পারমাণবিক সংখ্যা 30, পারমাণবিক ভর 65.38। আর এটা পর্যায় সারণীর 4র্থ পর্যায়ে দ্বাদশ গ্রুপে মানে 12 নম্বর শ্রেণীতে রয়েছে। গ্যালভানাইজিং করতে প্রচুর পরিমাণে জিঙ্ক ব্যবহার করা হয়। কে জাতীয় যক্ষ্মা নির্মূল কর্মসূচির প্রধান উপদেষ্টা হিসাবে নিযুক্ত হয়েছে? ডক্টর সৌম্য স্বামীনাথন জাতীয় যক্ষ্মা নির্মূল কর্মসূচির প্রধান উপদেষ্টা হিসাবে নিযুক্ত হয়েছে। ডক্টর সৌম্য স্বামীনাথনকে জাতীয় যক্ষ্মা নির্মূল কর্মসূচির জন্য স্বাস্থ্য আর পরিবার কল্যাণ মন্ত্রকের প্রধান উপদেষ্টা হিসাবে নিযুক্ত করা হয়েছে। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রাক্তন প্রধান বিজ্ঞানী এবং এর আগে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের মহাপরিচালক হিসাবেও কাজ করেছেন। আর যক্ষ্মা নির্মূল করার জন্য ভারত সরকারের প্রতিশ্রুতির উপর জোর দেয় এই ব্যাপারটা আর কি। হ্যাঁ, বীরঙ্গনা দুর্গাবতী টাইগার রিজার্ভ সম্প্রতি খবর ছিল, এটা কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশে রয়েছে বীরঙ্গনা দুর্গাবতী টাইগার রিজার্ভ। সংবাদে কেন ছিল? মধ্যপ্রদেশ সরকার নতুন প্রতিষ্ঠিত বীরঙ্গনা দুর্গাবতী টাইগার রিজার্ভের কথিত বাঘ শিকার আর অনিয়মের বিষয়ে তদন্ত শুরু করেছে। এটা রাজ্যের 7ম এবং ভারতের 54তম মানে বাঘ সংরক্ষণাগার। মধ্যপ্রদেশের সাগর, দামোহ এবং নরসিংহপুর জেলা জুড়ে বিস্তৃত 2339 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে। এই রিজার্ভের কিছু অংশ নর্মদা যমুনা নদীর অববাহিকায় পড়ে এবং সিঙ্গোরগড় দুর্গ রিজার্ভের মধ্যেই অবস্থিত। তারপরে সম্প্রতি কে হরিয়ানার নতুন মুখ্য নির্বাচনী অফিসার হিসাবে নিযুক্ত হয়েছে? পঙ্কজ আগরওয়াল হরিয়ানার নতুন মুখ্য নির্বাচনী অফিসার হিসাবে নিযুক্ত হয়েছে। সিনিয়র আইএএস অফিসার পঙ্কজ আগরওয়ালকে অনুরাগ আগরওয়ালের জায়গায় হরিয়ানায় নতুন মুখ্য নির্বাচনী অফিসার হিসাবে নিযুক্ত করা হয়েছে। নয়াব সিং সাইনি তিনি বর্তমানে রয়েছেন হরিয়ানার 11তম মুখ্যমন্ত্রী। নারায়ণগড় থেকে নির্বাচিত হয়েছিলেন, কুরুক্ষেত্র লোকসভা কেন্দ্র থেকে সাংসদ। আর রাজ্যটার উত্তরে রয়েছে পাঞ্জাব, হিমাচল প্রদেশ, পশ্চিম আর দক্ষিণে রাজস্থানের সীমানা রয়েছে। যমুনা নদী উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশের সাথে তার পূর্ব সীমান্ত সংজ্ঞায়িত করে। হরিয়ানা দিল্লির উত্তর, পশ্চিম এবং দক্ষিণ সীমানা তৈরি করে 3 দিক থেকে দিল্লিকে ঘিরে রেখেছে। লোকনৃত্য ঝুমার, ফাগ, ধাপ, তামাল, লুর, গুগ্গাক্ষর। হরিয়ানার রাজধানী চণ্ডীগড়, রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়। জাতীয় উদ্যান কালেসার, সুলতানপুর এগুলো রয়েছে। উৎসব বৈশাখী।
তারপরে মনোজ বাজপেয়ী দ্য ডেফিনিটিভ বায়োগ্রাফি শিরোনামে বইটা কে লিখেছেন? এটা লিখেছেন পীযূষ পান্ডে। সাংবাদিক পীযূষ পান্ডের লেখা মনোজ বাজপেয়ী দ্য ডেফিনিটিভ বায়োগ্রাফিটিতে ভারতের অন্যতম সম্মানিত অভিনেতার জীবন সম্পর্কে বর্ণিত রয়েছে। এবার আগের দিনে হোমওয়ার্ক দেখে নাও। কোন রাজ্যে সোনপুর পশু উৎসব হয়? এটা বিহার। কোন রাজ্যে বহাগ বিহু উৎসব পালিত হয়? আসাম। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, ভারতীয় সংবিধানে অষ্টম তফসিলে কটি ভাষা তালিকাভুক্ত করা হয়েছে? আর থুম্বা ভারতের কোন রাজ্যে একটি রকেট উৎক্ষেপণ কেন্দ্র? এটা শেষকালে আমাকে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করো। 11 জুলাই 2024 এর কোয়েশ্চেন। প্যারিস অলিম্পিক 2024-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহী কে হবেন? পিভি সিন্ধু আর শরৎ কমল। 15তম কৃষি নেতৃত্ব পুরস্কার কমিটি 2024 সালের জন্য সেরা কৃষি রাজ্য পুরস্কারের জন্য কোন রাজ্যকে বেছে নিয়েছে? মহারাষ্ট্র। কোন রাজ্য সরকার সম্প্রতি মিত্র বন উদ্যোগ চালু করেছে? উত্তরপ্রদেশ। কে ফর্মুলা 1 ব্রিটিশ গ্র্যান্ড প্রিক্স 2024 শিরোপা জিতেছে? লুইস হ্যামিল্টন। মাসুদ পেজেশকিয়ান সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছে? ইরান। ডক্টর সি নারায়ণ রেড্ডি জাতীয় সাহিত্য পুরস্কারের জন্য কাকে নির্বাচন করেছে, মানে কাকে নির্বাচিত করেছে? ডক্টর সি নারায়ণ রেড্ডি জাতীয় সাহিত্য পুরস্কারের জন্য শিবশঙ্করী। যুক্তরাজ্যের প্রথম নারী অর্থমন্ত্রী কে হয়েছেন? রাচেল রিভস। রতন কুমার কেশ কোন ব্যাংকের অন্তর্বর্তীকালীন এমডি আর সিও হিসাবে নিযুক্ত হয়েছেন? বন্ধন ব্যাংক। কোন রাজ্যে টাটা পাওয়ার সোলার সিস্টেম লিমিটেড সম্প্রতি ঘর ঘর সোলার উদ্যোগ চালু করেছে? উত্তরপ্রদেশ। সিদ্ধার্থ মোহান্তিকে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে পুনরায় নিযুক্ত করা হয়েছে। তো এই এলআইসি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1956। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করো। যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করো। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।